দেখো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, দেখো আজকে যে টপিকটা আছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ফার্স্ট, ওয়ার্কিং ক্যাপিটাল মানেটা কি? ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে বিজনেসে আমার যে ডে টু ডে এক্সপেন্ডিচার হয়, বিজনেসের যে ডে টু ডে এক্সপেন্ডিচার হয়, সেই ডে টু ডে এক্সপেন্ডিচারকে রেকর্ড করার জন্য যে সিস্টেম ইউজ করি, কি বললাম, যে ডে টু ডে এক্সপেন্ডিচারকে রেকর্ড করার জন্য যে সিস্টেমটা ইউজ করি সেইটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো এই অঙ্কটা যেমন ইলাস্ট্রেশন 53-তে, ঠিক আছে, এই 53 যে অঙ্কটা দেখতে পাচ্ছি সেই অঙ্কটাতে বলেছে বোর্ড অফ ডাইরেক্টর অফ সেঞ্চুরি লিমিটেড requested you to prepare a statement showing the requirement of working capital for a focus level of 52,000 units। তার মানে বলেছে একটা কোম্পানি 52,000 ইউনিটস অ্যানুয়ালি প্রডিউস করছে। কত প্রডিউস করছে? 52,000 ইউনিটস অ্যানুয়ালি প্রডিউস করছে। তার মানে প্রোডাকশন যেটা অ্যানুয়ালি হচ্ছে সেটা হচ্ছে 52,000 ইউনিটস। ঠিক আছে, এবার বলেছে কি টাইম ফ্রেম দিয়েছে 52 উইকস। তার মানে আমার যে টাইমটা দিয়েছে সেটা হচ্ছে 52 উইকস। তার মানে আমার উইকলি প্রোডাকশন আমি যদি ইউনিফর্ম দেখি তাহলে আমার উইকলি প্রোডাকশন কত হচ্ছে? উইকলি প্রোডাকশন হচ্ছে 52,000 ইউনিটস ডিভাইডেড বাই 52, তার মানে 1000 ইউনিটস। এটা হচ্ছে আমার উইকলি প্রোডাকশন। আমার উইকলি প্রোডাকশন হচ্ছে 1000 ইউনিটস। উইকলি প্রোডাকশন হয়ে যাচ্ছে 1000 ইউনিটস উইকলি প্রোডাকশন পার সপ্তাহে, মানে প্রত্যেক সপ্তাহে আমি 52,000 ইউনিটস প্রডিউস করছি। এবার আমার কিছু কস্টিং দিয়েছে, মানে একটা ইউনিট প্রডিউস করতে যে যে খরচাগুলো লাগে সেটা আমাকে দিয়েছে। কি দিয়েছে না, দেখো আমার কস্টের কিছু ব্রেক দিয়েছে। কি ব্রেক দিয়েছে না, বলছে র মেটেরিয়াল, এটা হচ্ছে কস্ট পার ইউনিট। র মেটেরিয়াল প্রডিউস করতে আমার লাগে কত ইউনিট না 400 টাকা, মানে আমার র মেটেরিয়ালটার জন্য খরচা লাগে হচ্ছে 400 টাকা। নেক্সট, ডাইরেক্ট লেবারের পিছনে আমার খরচা লাগে হচ্ছে 150 রুপিস। ওভারহেডের জন্যে আমার খরচা লাগে হচ্ছে 300 রুপিস। তো এই তিনটে মিলে 850 হচ্ছে আমার টোটাল কস্ট। এবার 850-এ আমি তৈরি করেছি, ভালো করে শুনবে, 850-এ তৈরি করেছি, কিন্তু 850-এ আমি বিক্রি করবো না। তো আমি ধরে নিলাম আমার যে সেলিং প্রাইস আছে সেটা আছে 1000। সেলিং প্রাইস কত আছে? 1000 টাকা। তাহলে আমার প্রফিটটা কত হলো? আমার প্রফিটটা হলো 150। তার মানে আমি 150 টাকা আমি প্রফিট করলাম। এইটা আমার পার ইউনিটে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি প্রফিট করলাম কত? 150 টাকা। এটা হচ্ছে আমার পার ইউনিটে দিয়ে দিয়েছে। তো লিখে নাও তোমরা। নাও, এবার যেটা আছে সেটা হচ্ছে আমার সেলিং প্রাইসটা দিয়ে দিয়েছে, কস্ট প্রাইসটা দিয়েছে, এটা তো পার ইউনিটের দিয়েছে। আমি প্রত্যেক সপ্তাহে মানে পার উইকসের বের করার চেষ্টা করব। কি না, পার উইকসের আমি বের করার চেষ্টা করব। তো পার উইকসে যেটা বের করব সেটা এবার দেখব। তো আমি যেটা জানি সেটা হচ্ছে আমার পার উইকসে 1000 করে আছে। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, দেখবে। এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে অ্যাভারেজ কস্ট অ্যান্ড প্রফিট পার উইক। অ্যাভারেজ কস্ট অ্যান্ড প্রফিট পার উইক। তো এগেন প্রথমে হচ্ছে র মেটেরিয়াল। আমি র মেটেরিয়ালে কত দাম নিয়েছিলাম?
র মেটেরিয়ালের দাম নিয়েছিলাম 400 টাকা, তাহলে 400 ইন্টু কত ইউনিট আছে 1000, তার মানে আমার দামটা দাঁড়ালো টোটাল সপ্তাহে 4 লক্ষ টাকার র মেটেরিয়াল আমি কিনছি। ঠিক, নেক্সট লেবার। লেবারে কত আছে? লেবারে 150 ইন্টু 1000, তার মানে এখানে 1,50,000। আমি কি করছি, আমি এক সপ্তাহে কত টাকা খরচা হচ্ছে পার ইউনিট অফ র মেটেরিয়াল সেটা বের করছি। লেবারের জন্যে 1.5 লক্ষ টাকা খরচা, তারপরে কি আছে ওভারহেড, ওভারহেডের খরচা আছে 300 করে, তাহলে 300 ইন্টু 1000, এখানে হয়ে গেল 3,50,000, টোটাল 8,50,000। এটা হয়ে গেল আমার টোটাল কস্ট অফ প্রোডাকশন পার উইক, টোটাল কস্ট অফ প্রোডাকশন পার উইক। তো টোটাল কস্ট অফ প্রোডাকশন পার উইক। নাও এইবার আমার সেলিং প্রাইস বের করব, কত আছে 1000 ইন্টু 1000, তোমার 10 লাখ আছে। এটা হচ্ছে, এবার দেখো তোমার প্রফিট, তাহলে প্রফিটটা ব্যালেন্সিং ফিগার হচ্ছে, এমনিতেও তুমি পেয়েছিলে 150 টাকা করে প্রফিট, তাও ব্যালেন্সিং ফিগার, তার মানে 1,50,000 150 ইন্টু 1000 করলেও এটা হয়ে গেল আমার একটা সপ্তাহে কত র মেটেরিয়াল কস্ট লাগছে, কত লেবার কস্ট লাগছে, কত ওভারহেড লাগছে, কতটা প্রফিট কামাচ্ছি, কতটা সেলিং প্রাইস হচ্ছে, পুরো এন্টায়ার উইকসের কস্টটা এবং প্রফিটটা আমি পেলাম। হ্যাঁ এটা সরি, এটা 300 হবে, মানে 3 লাখ হবে। হ্যাঁ, টোটাল 8,50,000 হচ্ছে, তো এটা হয়ে যাবে 3 লাখ। তো দেখো এই ওভারহেডটা 300 ইন্টু 1000, 3 লাখ এটা হয়েছে। আচ্ছা, এইবার এই জিনিসগুলো করলাম কেন না, আমার কতটা প্রোডাকশন কস্ট লাগছে, কতটা ওয়ার্কিং ক্যাপিটাল লাগছে সেটা বের করার জন্য। তো ওয়ার্কিং ক্যাপিটালে যেমন এই র মেটেরিয়াল, লেবার, ওভারহেড, তো ওয়ার্কিং ক্যাপিটালে যেটা আমার লাগবে এর সাথে আমার লায়াবিলিটি সাইডটাও লাগবে, কারণ ওয়ার্কিং ক্যাপিটাল মানে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির খেল। তো সেইটা আমরা এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট একটা চার্টের থ্রুতে বুঝবো। তো তার আগে আমাকে একটু কোয়েশ্চেনটা বুঝতে হবে। তো কোয়েশ্চেনটা এই অবধি যেটা বুঝেছি, সেলিং প্রাইস এটা দিয়েছে, বলছে র মেটেরিয়াল ইন স্টক অ্যাভারেজ 4 উইকস। এর মানেটা কি না, র মেটেরিয়াল যেটা পড়ে থাকে স্টকে 4 সপ্তাহ, মানে কি র মেটেরিয়ালটা গোডাউনে ঢুকলো 4 সপ্তাহ অবধি, ভালো করে শুনবে, র মেটেরিয়ালটা গোডাউনে ঢুকলো, গোডাউনে ও 4 সপ্তাহ অবধি থাকে, তারপরে কিন্তু ইউটিলাইজ হয় প্রোডাকশনের জন্য। তো এটা দিয়েছে। নেক্সট কি দিয়েছে, ওয়ার্কিং প্রোগ্রেস। না ওয়ার্কিং প্রোগ্রেস মানে কি, ধরে নাও সাপোজ ইট, বালি, সিমেন্ট, এটা হয়ে গেল আমার র মেটেরিয়াল, কিন্তু ওই সিমেন্ট আর বালি যখন মিক্স করছি তখন তৈরি হয়ে যাচ্ছে কি, সেই মশলাটা তৈরি হয়ে যাচ্ছে, মোটর মশলাটা তৈরি হচ্ছে। তো এইটাকে বলা হয় ওয়ার্কিং প্রোগ্রেস। ওয়ার্কিং প্রোগ্রেস মানে এটা কি, ওয়ার্কিং প্রোগ্রেস মানে হচ্ছে যে যখন আমি র মেটেরিয়ালটাকে নেক্সট ধাপে এগোই, তো সেই ওয়ার্কিং প্রোগ্রেসটাও বলছে 4 সপ্তাহ লাগে। সেই ওয়ার্কিং প্রোগ্রেসটাও ধরে নাও সাপোজ 4 সপ্তাহ লাগে, মানে 4 সপ্তাহ ওরমভাবে পড়ে থাকে। তারপরে ফিনিশ স্টকও 4 সপ্তাহ লাগে, ফিনিশ স্টকও 4 সপ্তাহ লাগে। তো এর মানেটা কি, মানেটা হচ্ছে ধরে নাও সাপোজ আমি প্রথমে ধরো পান মশলার যদি কারখানা হয়, পান মশলার কারখানা কি হলো, আমি সুপুরিটা কাটলাম, কেটে আমি রেখে দিয়েছি, ওয়ার্কিং প্রোগ্রেস 4 সপ্তাহ আমি রেখে দিয়েছি। তারপরে মশলা মিক্স করলাম, আবার রেখে দিয়েছি, মশলা মিক্স করার পরে ফিনিশ প্রোডাক্ট তৈরি হলো, তাও রেখে দিয়েছি। তারপরে ওটা প্যাকেজিং হবে,
তার জন্য তোমার মোটামুটি 4 সপ্তাহ আরও টাইম লাগবে। তো এইভাবে করে স্টেপ বাই স্টেপ প্রত্যেক কটা স্টেজে এত টাইম লাগে, বা এত টাইম ওর প্রসেসিং টাইম বা এত টাইম ওর স্টোর হয়ে থাকে, এটাই হচ্ছে ইয়ে। নেক্সট কি বলেছে, ক্রেডিট অ্যালাউড টু ডেটার্স, মানে কি আমি যখন দিই কাউকে তখন আমি তাকে বাকিতে দিই, এবং বাকির পয়সা আমার টাইম ফ্রেম লাগে 4 সপ্তাহ, মানে 4 সপ্তাহ পরে, মানে আজকে তুমি আমার কাছ থেকে বাকি নিলে তুমি 4 সপ্তাহ পরে, মানে নিয়ার অ্যাবাউট 1 মাস পরে তুমি আমাকে ওই টাকাটা ফেরত দেবে। 1 মাসে তুমি বাকি নাও, মানে 4 সপ্তাহ তুমি বাকি মিনিমাম নাও। নেক্সট, ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার। দেখো আমি যেমন কাস্টমারকে বাকি দিচ্ছি, তেমন যার কাছ থেকে আমি সাপ্লাই করছি তাকেও তো আমি বলবো যে দেখো আমি কাস্টমার কাছ থেকে পয়সাটা এতদিন পরে পাবো, তো তুমিও আমাকে কিছু বাকি দাও। তো এই ক্ষেত্রে বাকিটা জেনারেলি সাপ্লায়ার যেটা দেয় সেটা হচ্ছে 4 সপ্তাহ, আর ডেটার্স যেটা দেয় সেটা 8 সপ্তাহ, মানে কাস্টমারকে আমাকে 8 সপ্তাহ বাকিতে দিতে হয়, আর সাপ্লায়ারকে আমাকে 4 সপ্তাহ বাকিতে দিতে হয়। র মেটেরিয়াল আমার স্টকে পড়ে থাকে 4 সপ্তাহ, ওয়ার্ক ইন প্রোগ্রেস 4 সপ্তাহ, ফিনিশ গুডস 4 সপ্তাহ, ডেটার্স কাস্টমারকে বাকি দিই আমি 8 সপ্তাহ, আর সাপ্লায়ারের কাছ থেকে আমি বাকিতে নিই হচ্ছে 4 সপ্তাহ। এবং আমার কাছে বলছে যে ব্যাংকে ইন জেনারেলি 50,000 অ্যাজ আ অ্যামাউন্ট সবসময় পড়ে থাকে, মানে মিনিমাম ব্যালেন্স যেটা আমি মেনটেন করি ব্যাংকে সেটা হচ্ছে 50,000 টাকা। কি না, আমি রেগুলার পেমেন্ট করার পরে, রেগুলার রিসিভ করার পরে আমার যে ব্যাংকে ব্যালেন্সটা পড়ে থাকে সেটা হচ্ছে 50,000 টাকা। তো এই জিনিসটাকে আমরা একটা চার্টের থ্রু দিয়ে বুঝবো, ঠিক আছে? এই জিনিসটা আমরা একটা চার্টের থ্রু দিয়ে বুঝবো, ঠিক আছে? তো চার্টটা কেমন ধরনের আছে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। না, এবার যেটা আছে সেটা হচ্ছে কোম্পানির নাম কি, সেঞ্চুরি লিমিটেড, কোম্পানির নাম হচ্ছে সেঞ্চুরি লিমিটেড। স্টেটমেন্টটা কিসের বানাচ্ছে, স্টেটমেন্ট শোয়িং দ্য রিকোয়ারমেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, স্টেটমেন্ট showing the requirement of working capital. First কি, particulars, প্রথমটা কি দেবো, প্রথম কলামটা একদম particulars। নেক্সট কি, average cost per week, average cost per week। তারপরে এটা কি আছে, টাইম ল্যাগ ইন ওয়েজেস, টাইম ল্যাগ ইন ওয়েজেস, ছোট করে করতে হবে। পরের কলামটা কি, র মেটেরিয়াল। তারপরে কলামটা কি, ওয়ার্ক ইন প্রোগ্রেস। তারপরে কলামটা কি, ফিনিশ গুডস। তারপরে কলামটা কি, ডেটার্স। তারপরে কলামটা কি, ক্রেডিটর্স। লাস্ট কলাম টোটাল। তো এইটা তোমরা আগে কপি করে নাও। দেখো, তো আমরা যেটা করেছিলাম, আমরা কি করেছিলাম, র মেটেরিয়াল, লেবার, ওভারহেড, প্রফিট, এই জিনিসগুলো করেছিলাম। তো প্রথমে এইখানে দিয়ে দেবো র মেটেরিয়াল, আর র মেটেরিয়ালের ভ্যালু কত ছিল, তো অ্যাভারেজ কস্টে আমি দিয়ে দেবো 4 লক্ষ টাকা। র মেটেরিয়ালের 4 লক্ষ টাকা ভ্যালু ছিল না? নেক্সট লেবার, লেবার এখানে দিয়ে দেবো 2। কত ছিল লেবারের ভ্যালু? লেবারের ভ্যালু ছিল 1,50,000। নেক্সট ওভারহেড, 3 নম্বরে ওভারহেড দেবো, আর 4 নম্বরে প্রফিট দেবো। প্রফিট কত ছিল? 1,50,000। দেখো, এই যে চারটে অ্যাভারেজ কস্ট পার উইক বের করেছিলাম সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক?
নেক্সট তুমি যদি কোয়েশ্চেনটা একবার দেখো, সেখানে লেখা আছে র মেটেরিয়াল ইন স্টক হচ্ছে 4 সপ্তাহ। তার মানে এই র মেটেরিয়ালের নিচে ইন স্টক কত সপ্তাহ থাকে? 4। তাহলে টাইম ল্যাগ ইন ওয়েজেস 4 সপ্তাহ, মানে র মেটেরিয়ালে ওয়েজেস যদি কোনো পেমেন্ট করি তাহলে সেটার জন্য 4 সপ্তাহ, মানে 4 সপ্তাহ তুমি কাজ করবে তারপরে তোমার পেমেন্ট হবে। নেক্সট ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেসের জন্য আমার দেওয়া আছে কত? ওয়ার্ক ইন প্রোগ্রেসে দেওয়া আছে হচ্ছে 4 সপ্তাহ। তাহলে ইন WIP এটাও 4 হবে। আর এইখানে লেবারের আন্ডারেও ইন WIP এটাও হয়ে যাবে 4, এই 2। একটা জিনিস মাথায় রাখবে, ওয়ার্ক ইন প্রোগ্রেস র মেটেরিয়ালে যত হবে তার আর্ধেক লেবার আর ওভারহেডে দিতে হবে। কারণ মানে র মেটেরিয়ালে যতটা হচ্ছে সেই র মেটেরিয়ালে ততটাই কিছুটা লেবার খাচ্ছে, কিছুটা ওভারহেডে যাচ্ছে। কতটা করে যাবে? তার আর্ধেক, মানে ওয়ার্ক ইন প্রোগ্রেসে 4 আছে। কোথায় দেখতে পাচ্ছ কোশ্চেনে? দেখো ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে 4 উইকস দিয়েছে, অ্যাভারেজ 4 উইকস দিয়েছে। তো আমি কি করব? র মেটেরিয়ালের নিচে ইন ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে 4 দিয়ে দেবো, আর লেবারের নিচে যেটা ওয়ার্ক ইন প্রোগ্রেসে যতটা দিয়েছি তার আর্ধেক এখানে দেবো। আর ওভারহেডও ওয়ার্ক ইন প্রোগ্রেস এইখানেও ঠিক আর্ধেকটাই দেবো, 2। মানে 4 ছিল তার আর্ধেক করে দেবো। কারণ দেখো র মেটেরিয়ালের ক্ষেত্রে টোটালটা হচ্ছে, কিন্তু যখন কিছুটা লেবারকে পেমেন্ট করতে হচ্ছে আর কিছুটা ওভারহেড পেমেন্ট করতে হচ্ছে, তো এদের দুজনের মধ্যে যে ওয়ার্কিং প্রোগ্রেসের টাইম ফ্রেমটা আছে সেই টাইম ফ্রেমটা হচ্ছে 2 সপ্তাহ। প্রত্যেক 2 সপ্তাহ অন্তর হবে। মানে এর যা হবে র মেটেরিয়ালের যা টাইম ফ্রেম হবে তার আর্ধেক টাইম লেবারের হবে, আর্ধেক টাইম ওভারহেডের হবে। থার্ড যে জিনিসটা দেখতে পাচ্ছি ফিনিশ স্টক। ফিনিশ গুডসের জন্য আমার দেখতে পাচ্ছি 4 সপ্তাহ। তো এই ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই সেম হবে। ইন ফিনিশ গুডস 4, ইন ফিনিশ গুডস এটাও হয়ে যাবে 4, ইন ফিনিশ গুডস এটাও হয়ে যাবে 4। এই ক্ষেত্রেও ফিনিশ গুডসের যা টাইম ফ্রেম লাগবে এখানেও তাই, মানে লেবারের ক্ষেত্রেও যা হবে, ইয়ের ক্ষেত্রেও, ওভারহেডের ক্ষেত্রেও তাই হবে। হ্যাঁ। আর ডেটার্সের ক্ষেত্রে দেখো, ডেটার্সের ক্ষেত্রে 4খানা নেবে। ইন ডেটার্স 8, ডেটার্সটা 4টের মধ্যেই নেবে। আর প্রফিটের ক্ষেত্রেও ডেটাসটা ইনক্লুডেড হবে, এটাও ঠিক ওই 8। এবার দেখো সবকটার আমি এবার গ্রস ব্লক করব। গ্রস ব্লকটা কত হবে? তো 4 + 4 + 8 টোটাল হয়ে যাবে 20। এখানেও গ্রস ব্লক করব। হ্যাঁ, 8 × 4 = 12, 14। মানে টোটাল যে অ্যাসেটগুলো আছে তার করব। তারপরে তার এগেনস্টে লাইবিলিটি। কারণ দেখো অ্যাকচুয়ালি কি ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। তো সব কটা কারেন্ট অ্যাসেটকে আমরা কি বলি? গ্রস ব্লক বলি। তো তাহলে দেখো র মেটেরিয়ালের মধ্যে স্টক, ওয়ার্কিং প্রোগ্রেস, ফিনিশ গুডস, ডেটা কি হয়ে গেল? আমার কারেন্ট অ্যাসেট। ও লেবারের মধ্যে ওয়ার্কিং প্রোগ্রেস, ফিনিশ গুডস, এবার তুমি বলবে স্যার লেবারের স্টক, লেবারের তো ইন স্টক হতেই পারে না। লেবার কি হবে? ওয়ার্কিং প্রোগ্রেস হবে, তারা ফিনিশ গুডসটা করবে, ডেটার্স হবে। লেবারের কোনো স্টক হতে পারে না। আর ওভারহেডের ক্ষেত্রেও ওয়ার্কিং প্রোগ্রেস, ফিনিশ গুডস, ডেটার, এইগুলো হচ্ছে গ্রস ব্লক, মানে টোটাল কারেন্ট অ্যাসেটের যে ভ্যালুটা। কারণ এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। প্রথমেই বললাম যে ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে তোমার কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। তো কারেন্ট অ্যাসেট আমি কমপ্লিট করে ফেলেছি। এবার আসছি কারেন্ট লাইবিলিটি। তো কারেন্ট লাইবিলিটিতে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার।
তাহলে লেস লেস কি করব, ক্রেডিটার্স ফর গুড, লেস ক্রেডিটার্স ফর গুডস। এই যে দেখো এখানে দিয়ে দিয়েছে ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার, ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার কত দিয়েছে, 4 সপ্তাহ দিয়েছে। এবার ক্রেডিটার ফর গুডস কত হচ্ছে 4, তাহলে টোটাল হয়ে গেল 16। এইবার দেখো এইখানে লেবারের ক্ষেত্রে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস হতে পারে, লেস ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। যদি ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস থাকে তাহলে বসাবো, আর যদি না থাকে তাহলে বসাবো না। তাহলে এই যে ফাইনাল যে ফিগারটা এটা 16 এসছে, এটা হয়ে গেল আমার নেট ব্লক। এখানে ফাইনাল ফিগার 14 এসছে, এটা হয়ে গেল আমার নেট ব্লক। নেট ব্লক মানে কি, সিম্পলি গ্রস ব্লক। গ্রস ব্লকের মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট। নেট ব্লক, নেট ব্লকের মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এখানে গ্রস ব্লকে দেখো সব কারেন্ট অ্যাসেট এসছে, স্টক, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, ডেটার। এখানেও দেখো ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, ডেটার, গ্রস ব্লক, ঠিক আছে। ইন ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, ডেটার, এগুলো হচ্ছে গ্রস মানে কারেন্ট অ্যাসেট এসছে। এবার এর মধ্যে থেকে লেস ক্রেডিটার ফর গুডস, তার মানে কারেন্ট লায়াবিলিটি হয়ে গেল সাপ্লায়ার। এইখানে লেস পেমেন্ট ইন ওয়েজেস, এখানে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, যদি লেবার থাকে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেসটা থাকবে। এই অঙ্কটার ক্ষেত্রে নেই বলে এখানে আমি নীল দিয়ে দিলাম। এই ক্ষেত্রেও তাই, লেস ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড, এটাও তোমার নীল হবে করে, এটা 14। আর এইখানে কিছুই না, তো এখানে 80 হবে, কারণ প্রফিটের ক্ষেত্রে আলাদা করে কিছু হয় না। আমি আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও, শোনো। গ্রস ব্লক মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট। কি কি কারেন্ট অ্যাসেট এসছে, র মেটেরিয়ালের মধ্যে ইন স্টক, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, ডেটার হয়ে গেল। লেবারের ক্ষেত্রে ইন ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুড, ডেটার, গ্রস ব্লক হয়ে গেল। ওভারহেডের ক্ষেত্রে ইন ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, ডেটার, কারেন্ট অ্যাসেট হয়ে গেল, ঠিক। প্রফিটের ক্ষেত্রে শুধু ডেটার্স হবে। এবার এইগুলো সব এসে গেল কি, গ্রস ব্লক মানে শুধু কারেন্ট অ্যাসেট আসলো। তা আমার ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, ওয়ার্কিং ক্যাপিটাল মানেই হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। তো ক্রেডিটার ফর গুডস মানে সাপ্লায়ার যদি হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি, তো লেস করতে হবে, ঠিক আছে, তবেই তো ওয়ার্কিং ক্যাপিটালটা আসবে। তো ক্রেডিটার ফর গুডস এটা লেস করলাম, করে আমার নেট ব্লক, নেট ব্লক আসলো 16। সিমিলারলি যদি লেবার হয়, লেবারের জন্য কি হবে, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস মানে লেবারকে আমি ওয়েজেসটা বাকি রাখছি, তো সেক্ষেত্রে কি হচ্ছে, লেস ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস। এখানে সিন্স কিছু নেই তো এটা আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবো, করে আমার নেট ব্লক হয়ে গেল 14। ওভারহেডের ক্ষেত্রে ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড, ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড, এই ক্ষেত্রেও কিছু নেই বলে আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে 14 করে দিলাম। তো এই যে এইটা এসে গেল আমার নেট ব্লক, এটা এসে গেল আমার নেট ব্লক, এটা এসে গেল আমার নেট ব্লক। আর প্রফিটের ক্ষেত্রে আলাদা করে কারেন্ট লায়াবিলিটি হয় না, ওখানে জেনারেলি গ্রস ফিগার আর নেট ফিগারটা সেম, ওটাই ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে আছে। তো এইটা হয়ে গেল আমার অ্যারেঞ্জমেন্টটা। এইবার আমি এর বাদবাকি কলামসগুলো ফিল আপ করবো অন দ্য বেসিস অফ ডেটা সাপ্লাইড। না, এইবার যে জিনিসটা করব সেটা হচ্ছে এই যে ফিগারগুলো বসালাম এর ভ্যালুগুলো বসাতে হবে। কি না, দেখো অ্যাভারেজ কস্ট আমি স্টকে কত, র মেটেরিয়াল কত দিয়েছি 4 লাখ, স্টকে কত আছে 4, তাহলে 4 লাখ ইন্টু 4, তাহলে র মেটেরিয়ালে ঘরে বসবে 16 লাখ। কি করে বসলো, স্টকে কত ছিল, স্টকে শোনো আমি বলিনি, প্রথমে হচ্ছে স্টক, স্টকে কত আছে, এই র মেটেরিয়াল কত আছে 4 লাখ, তার আন্ডারে কত আছে স্টক, স্টকে কত আছে 4 লাখ ইন্টু 4, তাহলে র মেটেরিয়াল ঘরে কত বললো 16 লাখ। বুঝতে পেরেছ? নেক্সট ওয়ার্ক ইন প্রোগ্রেসে কি আছে 4 লাখ ইন্টু 4, তাহলে ওয়ার্ক ইন প্রোগ্রেসে কত হবে 16 লাখ। তারপরে ফিনিশ গুডসে কি হচ্ছে 4, এখানেও হয়ে যাবে 16 লাখ। ডেটাসে কত আছে 4 লাখ ইন্টু 8, 32 লাখ। নেক্সট ক্রেডিটার ফর গুডস 4 আছে, 4 লাখ ইন্টু 4, তাহলে ক্রেডিটার্সে করে বসাবো কত হবে 16 লাখ। এবার নেট ব্লক, নেট ব্লকটা কত হবে 4 লাখ ইন্টু 16 কত হয়
ক্যালকুলেট করে দেখো 64, তার মানে এখানে হয়ে যাবে টোটালে 64 ল্যাক্স। আরেকবার আমি বলছি শুনবে, 4 লাখ ইন্টু 4 কার ঘরে আছে স্টকের 16 লাখ, 4 লাখ ইন্টু 4 কার ঘরে আছে ওয়ার্কিং প্রোগ্রেসে 16 লাখ, 4 লাখ ইন্টু 4 কার ঘরে আছে ফিনিশ গুডসে বসিয়ে দিলাম, 4 লাখ ইন্টু 8 কার ঘরে আছে ডেটাসে ঘরে আছে, ডেটাসে ঘরে বসিয়ে দিলাম, 4 লাখ ইন্টু 4 কার ঘরে আছে ক্রেডিটাসে ঘরে আছে, ক্রেডিটাসে বসিয়ে দিলাম, 4 লাখ ইন্টু 16 কার ঘরে আছে টোটালের ঘরে বসিয়েছে। নেট ব্লক মানে টোটাল। তাহলে কী হয়ে গেল, এই যে 64টা এসে গেল, কী হলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। কী করে না, কারেন্ট অ্যাসেট কত ছিল 20, কারেন্ট লাইবিলিটি কত ছিল 4, তাহলে 20 মাইনাস 4 16, তার মানে 16 ইন্টু 4 লাখ, এটা হয়ে গেল আমার ওয়ার্কিং ক্যাপিটাল। এটা কি হয়ে গেল আমার ওয়ার্কিং ক্যাপিটাল। নেক্সট 1,50,000 ইন্টু 2, 1,50,000 ইন্টু 2 কার ঘরে আছে ওয়ার্কিং প্রোগ্রেস, তাহলে কত হবে ওয়ার্কিং প্রোগ্রেসে 3 লাখ দিয়ে দেবো। নেক্সট 1,50,000 ইন্টু 4 কার ঘরে আছে ফিনিশ গুডস, তাহলে 6 লাখ দিয়ে দেবো ফিনিশ গুডসের ঘরে। 1,50,000 ইন্টু 8 কার ঘরে বসবে ডেটার্স আছে, তাহলে 12 লাখ তোমার ডেটার্সের ঘরে বসবে। এবার ক্রেডিটার্সের ঘরে নীল, তাই জন্য এখানে ব্ল্যাঙ্ক বসিয়ে দেবো। তাহলে 1,50,000 ইন্টু 14 কত হয়, 1,50,000 ইন্টু 14 কত হয় 21 ল্যাক্স। এই যে 21 ল্যাক্স আসলো, কি করে আসলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি, এটা হয়ে গেল ওয়ার্কিং ক্যাপিটাল। কিসের না লেবারের। এটা হয়ে গেল ওয়ার্কিং ক্যাপিটাল কিসের না র মেটেরিয়ালের। নেক্সট তোমার ওভারহেডে 2 করে আছে, তো 3 লাখ ইন্টু 2 কার ঘরে আছে ওয়ার্কিং প্রোগ্রেস, তাহলে 6 লাখ বসিয়ে দেবো ওয়ার্কিং প্রোগ্রেসে। 3 লাখ ইন্টু 4 কার ঘরে আছে 12 লাখ ফিনিশ গুডসে বসিয়ে দেবো। তারপরে কি হচ্ছে 3 লাখ ইন্টু 8 কত আছে কি ডেটাসে ঘরে বসিয়ে দেবো, কত হবে 24 লাখ। নাও এইখানে লাইবিলিটিতে কিছু নেই, তাই জন্য এখানটা ব্ল্যাঙ্ক করে দেবো। তাহলে কত হচ্ছে 3 লাখ ইন্টু 14 32 লাখ, 32 না 42 হবে। এইটা হয়ে গেল আমার ওয়ার্কিং ক্যাপিটাল। নেক্সট প্রফিটের ক্ষেত্রে কত আছে 15 ইন্টু 8 কত হয় 12, তো এইটা এখানে বসে যাবে। এবার তুমি বল আর কোথায় বসবে না ডেটার্সে বসবে, ডেটার্সে করে, আর বাদ বাকিতে কোনোটাতেই নেই, এই জন্য সেখানে আর বসবে না। ঠিক, এইবার আমি যে এটা করব সেটা হচ্ছে সবকটার এবার টোটাল করব, সবকটার এবার টোটাল করব। টোটালটা করব কি করে করব, প্রথমে দেখো র মেটেরিয়াল হলে 16 লাখ বসিয়ে দিলাম, ওয়ার্কিং প্রোগ্রেস 16 3 আর 6 কত হচ্ছে 25 বসিয়ে দিলাম। তারপরে কি হচ্ছে 16 6 আর 12 কত হয় 34 বসিয়ে দিলাম। তারপরে 32 12 24 আর 12 কত হচ্ছে 80 বসিয়ে দিলাম। এই যে টোটালটা বসালাম এইগুলো কিন্তু সব কারেন্ট অ্যাসেটের বসে গেল, এই র মেটেরিয়াল ওয়ার্কিং প্রোগ্রেস ফিনিশ গুডস ডেটাস কারেন্ট অ্যাসেটে বসে গেল। এবার কারেন্ট লাইবিলিটি কোনটা আছে না 16 লাখ। এইবার কি হচ্ছে এই টোটাল কারেন্ট অ্যাসেট থেকে এটা যদি মাইনাস করি এখানে বসবে, বা এইটাকেও যদি বসাই তাহলেও একই হয়ে যাবে। তো 1,39 lakhs এটা হয়ে গেল আমার ওয়ার্কিং ক্যাপিটাল। এইবার বলেছে যে ব্যাংকে জেনারেলি 50,000 টাকা সবসময় ব্যালেন্স থাকে, তাহলে জেনারেলি তোমার যেটা হয় সেটা হচ্ছে ব্যাংক ইজ অলসো আ কারেন্ট অ্যাসেট, ব্যাংক হচ্ছে কি একটা কারেন্ট অ্যাসেট। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক কত থাকে 50,000, তাহলে 1,39,50,000 এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড ওয়ার্কিং ক্যাপিটাল ফর ইউর বিজনেস। ঠিক আছে, তো এইটাই হয়ে গেল টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটা স্পেসিফিক সাম। দেখে নাও ছিল না, বাট ইজি ছিল, বাট অফার অনেক বড়।